ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়াকে গুম করার পরে, গুমের নাটক সাজানোর পরে ওনারা একটা মেয়েকে দিয়ে অধর্ষণের অভিযোগে একটা মামলা চালাইছে। সেই মামলায় আজকে ওনাকে হসপিটাল থেকে আদালতে আনছে। আনার পরে যেই নিয়ম অনুযায়ী হলো সামনে দিয়ে ওনাকে জিএরও শাখা নিবে, জিএরও শাখা থেকে ওনাকে প্রডিউস করবে ম্যাজিস্ট্রেটের কাছে। সেখানে গিয়ে আমরা চিফে গেছি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সরাসরি কথা বলেছি, আমরা দেখা করতে চাইছি। উনি বলছে যে আপনার নিচে গিয়ে যোগাযোগ করেন। আমরা কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রায় সকল পক্ষ চেক করেছি, ওনাকে নাই। ওনাকে কি করা হয়েছে, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংরক্ষিত জায়গা যেদিক দিয়ে আমাদের সিনিয়র জাজরা ম্যাজিস্ট্রেটরা যান, ওই দিয়ে ডিবি এবং পুলিশ গোপনে একটি কক্ষে রাখা হয়েছে। আমাদের ধারণা ওনাকে 164 করানোর জন্য চাপ দিয়ে ওনাকে সাংবাদিক এবং আইনজীবীদের মুখে আড়াল করে ওনাকে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে যে আসামি জিসানকে কোটানো হলো, কিন্তু আমরা দেখলাম না সে আসামি কোথায়। আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে। আমাদের ন্যায় বিচার চাই, কোনো অধিকার নাই পিছন দিয়ে নেওয়া, আমাদের স্বামী দিতে হবে এবং সেই খাস কামরায় কোনো সরকারি ব্যক্তি থাকতে পারবে না। আমরা যখন দেখেছি প্রশাসনের গাড়ি নিয়ে জিসানকে আনা হয়েছে, আমরা সবাই যখন সামনে দিকে এগিয়েছিলাম তখন প্রশাসন গাড়িগুলা ইউ টার্ন করে আমাদের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিং এর পেছন দিক থেকে এই গাড়িগুলা রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের সন্দেহ হয়েছে যে আসামি জিসানকে বিজ্ঞ আদালতের আইন বিধি মোতাবেক, আইন অনুযায়ী প্রডিউস না করে ভিন্নভাবে প্রডিউসার পায়তারা চলছে। আমাদের সন্দেহ হচ্ছে, কারণ আমাদের বিগত বছরের অভিজ্ঞতা আছে, আসামিদেরকে ধরার পরে প্রডিউস না করে কোনো আইনজীবীর সাথে কথা বলার সুযোগ না দিয়ে, আইন অনুযায়ী কোনো আত্মীয়স্বজনের সাথে সুযোগ না দিয়ে কথা বলার গোপনে আসামিকে ফোর্স করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের হত্যা করা হতো, ওই বিষয়ে তাকে ফোর্স করে 164 আদায় করার সম্ভাবনা রহিয়াছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শিবির নেতা জিসানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। শিবির নেতা জিসানকে অপহরণ করে তারা হজম করতে পারেনি, পরবর্তীতে ফেরত দিতে হয়েছে। ফেরত দেওয়ার পর থেকে কারোর সাথে দেখা করতে দিচ্ছে না, আত্মীয় স্বজনের সাথে এখন পর্যন্ত দেখা করতে দেয়নি, সংগঠনের কারোর সাথে দেখা করতে দেয়নি। গতকালকে চোরের মতো লুকিয়ে পিছনের দরজা দিয়ে আদালতে হাজির করা হয়েছিল। এরপরও জিসানের আইনজীবী জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে আবারও তাকে চোরের মতো লুকিয়ে পিছনের দরজা দিয়ে লুকিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। তো দর্শক, গতকালকে যে জিসানকে আদালতে হাজির করা হয়েছে, এই বিষয় নিয়ে জিসানের আইনজীবী কিছু কথা বলছে। চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। তৈয়ব স্যারের রুমে গিয়ে যখন আমরা গিয়ে দেখছি সেখানে কোনো আসামি নাই। দাউদকান্দি জিয়ার আমলি মামলা তৈয়ব স্যারে করে 409 নম্বর রুম। সেখানে গিয়ে আমরা চিফে গেছি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে চাইছি। উনি বলছে যে আপনার নিচে গিয়ে যোগাযোগ করেন। আমরা কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রায় সকল পক্ষ চেক করেছি, ওনাকে নাই। ওনাকে কি করা হয়েছে, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংরক্ষিত জায়গা যেদিক দিয়ে আমাদের সিনিয়র জাজরা ম্যাজিস্ট্রেটরা যান, ওই দিয়ে ডিবি এবং পুলিশ গোপনে একটি কক্ষে রাখা হয়েছে। আমাদের ধারণা ওনাকে 164 করানোর জন্য চাপ দিয়ে ওনাকে সাংবাদিক এবং আইনজীবীদের মুখে আড়াল করে ওনাকে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে যে আসামি জিসানকে কোটানো হলো, কিন্তু আমরা দেখলাম না সে আসামি কোথায়। আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে। আমাদের ন্যায় বিচার চাই, আমরা চাই যে অধিকার নাই, কোনো অধিকার নাই পিছন দিয়ে আমি আপনাকে বলি, সেই খাস কামরায় কোনো সরকারি ব্যক্তি থাকতে পারবে না। যে জিসানের পরিবার বা আপনারা যারা আইনজীবী আছেন আপনাদেরকে জানাইছে কিনা আদালতে আনছে, বা কেউ জানায় কোনো এমন সিস্টেম আছে কিনা যে আসামি পক্ষের আইনজীবীরা জানবে বা পরিবার জানবে? আমরা শুনছি, কারণ আমাদের হসপিটাল থেকে আমাদের আসামি রিলিজ করা হয়েছে এবং যেই গাড়িতে ওনাকে রাখা হয়েছে সেই গাড়িতে আসামি নাই, ব্ল্যাক গাড়িতে। ওনাকে অন্য গাড়িতে করে এনে গোপনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের পিছন দিয়ে আসামি নেওয়া হয়েছে। ভাই, আপনি বলছিলেন জোর করে 164 নেই, আরেকটা পায়তারা হচ্ছে, এটা কি সত্যি কিনা? হ্যাঁ, এটাই সত্য না হলে ওনারা কেন আসামিকে গোপন করলেন? কোর্টে আসামি হলেন, কিন্তু প্রডিউস করার জন্য আমরা কাউকে দেখলাম না। এবং যেই ম্যাজিস্ট্রেট কোর্টে ওনাকে প্রডিউস করার কথা, সেই কোর্টে ওনাকে প্রডিউস করা হয় নাই। আমরা সেই কোর্টে গিয়েছি এবং চিফ জুডিশিয়ালও গিয়েছি, সেখানে ওনাকে প্রডিউস করা হয় নাই। হ্যাঁ, আমরা বলছি যে এখানে ওনাকে গুম করানো হয়েছিল। গুম করার পরে যখনই ওনাকে লাকসামে প্রশাসনের লোকজন ফেলে আসছে, সেই প্রশাসনের লোকজন পাওয়ার পরে ঠিক কিছুক্ষণ পরে গিয়ে একটা মেয়েকে উনি একটা মামলা করলেন। এই গুমের নাটক কিনা সেটা আমরা আদালতের কাছে চাই। আদালতে নিষ্পত্তি হবে, আদালতে প্রমাণিত হবে এটা আসলেই কোনো ধর্ষণের কেস নাই, গুমের নাটক ছিল। সেটা আমরা আদালতের উপর ছেড়ে দিয়েছি। আদালতের উপর আমাদের বিশ্বাস আছে। আরেকটা বিষয় আছে, আমরা যখন শুনলাম আসামি জিসানকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল থেকে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে, চালান দেওয়ার পরবর্তী সময়ে আসামির আত্মীয় স্বজন, আমরা যারা বিজ্ঞ আইনজীবী এবং আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এখানে অপেক্ষারত ছিলাম। পরবর্তীতে দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষারত থাকা অবস্থায় আমরা যখন দেখেছি প্রশাসনের গাড়ি নিয়ে জিসানকে আনা হয়েছে, আমরা সবাই যখন সামনে দিকে এগিয়েছিলাম তখন প্রশাসন গাড়িগুলো ইউ টার্ন করে
আমাদের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিল্ডিং এর পেছন দিক থেকে এই গাড়িগুলা রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের সন্দেহ হয়েছে যে আসামি জিশানকে বিজ্ঞ আদালতের আইন বিধি মোতাবেক আইন অনুযায়ী প্রডিউস না করে ভিন্নভাবে প্রডিউসের একটা পায়তারা চলছে। এরই প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতের সবগুলো কক্ষ আমরা পরিদর্শন করেছি, তথ্য নিয়েছি। সংশ্লিষ্ট জিশানকে কোথাও পাওয়া যায়নি। পাশাপাশি আমরা বাই দ্য পার্সনে আমরা জেলখানাতেও খবর নিয়েছি যে আমাদের চোখে ফাঁকি দিয়ে, আইনের চোখে ফাঁকি দিয়ে কোনো অর্ডার নিয়ে তাকে জেলখানায় পাঠানো হয়েছে কিনা, না, সেটাও সেখানেও কোনো জিশানের আমরা সন্ধান উনি পাই নাই। আদালতের ভিতরেই আছেন, এখন আমাদের ধারণা। সন্দেহ উনি হচ্ছে, এখনো ভিতরে- কারণ আমাদের বিগত বছরের অভিজ্ঞতা আছে, আসামিদেরকে ধরার পরে প্রডিউস না করে কোনো আইনজীবীর সাথে কথা বলার সুযোগ না দিয়ে, আইন অনুযায়ী কোনো আত্মীয় স্বজনের সাথে সুযোগ না দিয়ে কথা বলার, এভাবে অনেক গোপনে আসামিকে ফোর্স করে পঞ্চাশ আদায় করা হয়। এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের হত্যা করা হতো। ওই বিষয়ে তাকে ফোর্স করে 161 আদায় করার সম্ভাবনা রহিয়াছে। এই জন্য আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমরা এই আইনের ব্যত্যয় হয়েছে জুলাই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে এই আবার নাটক শুরু করেছে প্রশাসন। এটা তো একটা ধর্ষণের কেস হয়ে থাকে, আমি তাহলে এখানে কেন practice ওনাকে নিয়ে এত নাটক করা হলো? সালাম। এটা ভাই, সাধারণত আটক ধর্ষণের হয়েছে কেস। 2 দিন আগে, আজকে হয় এই 2 দিন, কেন ওনাকে আদালতে আনা হলো না? এটা প্রশাসন জবাব দিবে, কারণ এখানে আমরা আইনগত সকল বক্তব্য আমরা আদালতে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা জিসানের আইনজীবীর ভিডিওটা দেখলেন। তো এখানে শিবিরের একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে আপনারা বলেন তো? যখন পুলিশে হচ্ছে একটা ছেড়ে দিল যে জিসানের একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে, পুলিশে এই বয়ান ছেড়ে দিয়েছে এবং ওই মেয়ে মামলা করেছে যে আমাকে ধর্ষণ করা হয়েছে, আমার ভ্রূণ নষ্ট করা হয়েছে। অথচ দেখা গেল যে 20 তারিখে সে মামলাতে লেগেছে, 20 তারিখে আমাকে ধর্ষণ করা হয়েছে, আর পরবর্তীতে হচ্ছে পরের মাসের 11 তারিখে সে অপহরণ হয়েছে। মাত্র 21 দিনের মাথায় কিভাবে তার পেটে বাচ্চা হলো, সেটা কিভাবে নষ্ট করলো, এগুলো দেখার পরও শিবির তাকে বহিষ্কার করেছে। শিবির কোনো তদন্ত ছাড়াই যখন এই বিষয়টা বহিষ্কার করেছে, তখন আমরা আর জোর গলায় কথা বলতে পারতেছি না। আমরা যখন এটা নিয়ে প্রতিবাদ করতেছি, তখন বিএনপি ছাত্র দলের ভাইরা এসে বলতেছে যে জিসানের যদি অপরাধী না থাকে তাহলে শিবির তাকে বহিষ্কার করলো কেন? তো শিবির বহিষ্কার করুক, তদন্ত করার পরে বহিষ্কার করুক, আরও 2-4 দিন পরে করুক, তদন্ত করুক ভালোভাবে। তদন্ত না করে শিবির কেন বহিষ্কার করলো? এখনই এত তড়িৎ গড়িৎ কেন শিবির বহিষ্কার করলো? বহিষ্কার করার পরে শিবিরের দায়িত্বশীলেরা কয়েকবার হসপিটালে গেছে, জিসানের সাথে দেখা করতে দেয়নি। তো তাহলে এটা আমি বলবো শিবিরের ভুল। শিবির তৎক্ষণিক কেন এটা করলো, এবং বিএনপি ছাত্র দল বা যারা শিবির বিরোধী, জামাত বিরোধী, তাদের হাতে কেন এই অস্ত্রটা তুলে দিল যে জিসান যদি অপরাধী নাই হয় তাহলে শিবির তাকে বহিষ্কার করলো কেন? এই অস্ত্রটা তুলে দেওয়া ঠিক হয়েছে শিবিরের এই মুহূর্তে? না, ভেবে চিন্তে 2-4 দিন পরে, 1 সপ্তাহ পর বহিষ্কার করা যেত না? আপনারা তো বহিষ্কার ঠিকই করলেন, কিন্তু আপনি জিসানের সাথে কথা বলতে পেরেছেন? দায়িত্বশীলের আগেও কথা বলতে পারেন না। আপনারা ভিডিওটা দেখেন। কেন্দ্রীয় প্রকাশন ভালো আছে না? আমরা আসছিলাম মূলত হচ্ছে আচ্ছা, আমি আমিরুল্লাহ, আমি ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশন সম্পাদক। আমরা মূলত এখানে এসেছি হচ্ছে আমাদের একজন দায়িত্বশীল অপহৃত হয়েছিল, এরপরে হচ্ছে ওখান থেকে তো গতকাল থেকে আপনাদের আন্ডারে আছে। এটা কি আসলে ডিবির আন্ডারে আছে নাকি পুলিশের আন্ডারে আছে? আসলে এটা জেলা পুলিশের আন্ডারে আছে। জেলা পুলিশের আন্ডারে আছে। তো তারপর থেকে আসলে আবারও তো আরো একটা নতুন একটা ইস্যু হচ্ছে, মেডিকেল যারা আছে তার আন্ডারে, আমরা তার নিরাপত্তা দেখতে। আচ্ছা আচ্ছা। এখন এখানে কে দায়িত্বশীল আছে আপনাদের? কে আছে? স্যার সিনিয়র কে আছে? তার সাথে আমরা একটু কথা বলি। ভালো আছেন?
আমি আমিরুল, আমি ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। আমি মূলত এসেছি হচ্ছে আমাদের একজন দায়িত্বশীল কথা বলছেন যে হচ্ছে ওনার বক্তব্য বললে আপনি দূরে বক্তব্য দিয়েছেন না, ভিডিও করে রাখুন। ভিডিও নেই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন ভিডিওটা। তো মূল বিষয় কি হয়েছে, জিসানকে অপহরণ করার পরে কিন্তু মুক্তিপণ চাওয়া হয়েছিল। তখন জিসানের ভাই যে ডায়েরি করে থানায়, এখন সাংবাদিকেরা ধরেছে, সাংবাদিকদের বলতেছে যে সর্বপ্রথম জিসানের ভাইরা আমাদের এখানে ডায়েরি করে অপহরণের। আচ্ছা, ডায়েরি করার পরে তখন বলছে যে আমরা তখন মোবাইল ট্র্যাকিংয়ে ফালানোর পরে আমরা দেখতে পাই যে জিসানের একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। তখন আমরা ওই মেয়ের পরিবারে গিয়ে মেয়ের বাবাকে আর মেয়েকে ধরে নিয়ে আসি, নিয়ে এসে রেখে দিই। তো এখন সাংবাদিক বলতেছে যে মুক্তিপণ চাওয়া হলো, সেটার কি হলো? তখন পুলিশ বলতেছে না না, মুক্তিপণ চেয়েছে, ওইদিকে আমরা আর যাইনি, যেহেতু আমরা পেয়েছি মহিলার সাথে তার একটা অবৈধ সম্পর্ক আছে, এর কারণে হয়তো জিসান অপহরণ হতে পারে বা মহিলার উপর দোষ দেওয়া যেতে পারে, এরকম কথা বলতেছে। তো পরবর্তীতে মহিলা বলতেছে যে না, আমাকে ধর্ষণ করে এসে হ্যানত্যান নাটক সাজাচ্ছে। আপনারা বুঝতেই পারতেছেন। এখন সাংবাদিক যে প্রশ্নটা করেছে যে যারা মুক্তিপণ চালো তাদের ফোন ট্র্যাকিংয়ে দেননি কেন, পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি। তার মানে এখানে কি বুঝতে পারতেছেন, একের পর এক নাটক হচ্ছে। জিসান, আমার মনে হয় জিসান অপরাধী না, জিসান এগুলোর সাথে জড়িত হয় না, জামাত শিবিরের ভাইয়েরা এগুলো করে না। আর উনি তো দায়িত্বশীল একজন বড় মাপের নেতা। আর আপনারা তো দেখলেন যে জিসানকে, তাহলে জিসান যদি প্রকৃত অপরাধী হতো তাহলে বুক ফুলিয়ে আদালতের সামনে দিয়ে নিয়ে আসবেন। আপনি কেন পিছনে দরজাতে নিয়ে আসতেছেন, এরকম করতেছেন কেন? মানে একের পর এক নাটক। আপনারা জানেন যে একদিকে ইসলামী ব্যাংক খেতে পারল না, গেল, তারপরে 8 দিন হসপিটাল বন্ধ করে দিল। এখন ইস্যুর পর ইস্যু চাপা পড়ে গেছে, সব মানুষ ওইদিকে ঝুঁকেছে। তখন শিবিরে গুম করে খেতে চেয়েছিল, সেটা খেতে পারেনি, পরে মিডিয়া এদিকে ঝুঁকে দিয়েছে। এখন দেখেন 8 দিন হসপিটাল নিয়েও কোনো অত ইয়ে নেই, আবার ইসলামী ব্যাংক নিয়ে যে আলোচনাটা ছিল সেটা আছে আর না, নেই। তো এই হলো মূল ঘটনা। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।